আজকে আমরা গণিতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হলো ভগ্নাংশ বা ফ্র্যাকশন। আজকে আমরা গণিতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হলো ভগ্নাংশ বা ফ্র্যাকশন। আজকে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশ প্রথমত তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আবার একটা সম্পর্ক আছে, যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়, আবার একইভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। প্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। যে ভগ্নাংশের লব হর থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা জানি ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে লব বলা হয়, আর নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি হর। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? অবশ্যই লব হর থেকে কি হবে? ছোট হবে, তাই না? অর্থাৎ লব হর থেকে ছোট হবে। যেমন কয়েকটা উদাহরণ দেখতে পারি আমরা এখানে। 6/7, 4/9, 31/42 এবং 9/13। দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে দেখো লব কিন্তু হর থেকে ছোট, তাই এই সমস্ত ভগ্নাংশকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমাদের আছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হর থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ লব যদি হর থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে একইভাবে ভগ্নাংশের উপরে লব তারপরে হর থাকে, তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? লব হর থেকে বড় হবে। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? লব হর থেকে বড় হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছি। 8/7, 14/9, 23/12, 29/13। এখানে খেয়াল করে দেখো প্রত্যেকটা ভগ্নাংশে কিন্তু লব কিন্তু হর থেকে বড়, তাই এই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের একটি পূর্ণ অংশ এবং অপর একটি প্রকৃত ভগ্নাংশ আছে তাকে মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ একটি পূর্ণ অংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশ মিলে একটি মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। নিচে কয়েকটা মিশ্র ভগ্নাংশ উদাহরণ দেওয়া হলো। দেখো 3/7, এটাকে আমি চাইলে কি লিখতে পারি? 3 + 2/7। তাহলে 3 হলো এখানে পূর্ণ সংখ্যা আর 2/7 হলো এখানে ভগ্নাংশ। একইভাবে 2/1/9, 2 + 1/9। তাহলে এখানে দেখো 2 হলো পূর্ণ সংখ্যা, 1/9 হলো কি? ভগ্নাংশ। এবং সেটা কি ভগ্নাংশ? সেটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। ঠিক তেমনি 1 + 3/12, এটা কি? একটি প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা শিখব যে সমতল ভগ্নাংশ কাকে বলে বা সমতল ভগ্নাংশটা কি। সমতল ভগ্নাংশ হলো কোনো ভগ্নাংশের লব ও হরকে, খেয়াল করো, লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো সমতল ভগ্নাংশ। আমি আবারও বলছি, কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ আমরা পাবো সেটা হবে কি? প্রদত্ত ভগ্নাংশের সমতল ভগ্নাংশ। তাহলে যে কোনো ভগ্নাংশের সমতল ভগ্নাংশ বের করার দুইটি পদ্ধতি। একটা পদ্ধতি হলো ওই সংখ্যাটাকে যে কোনো সংখ্যা দ্বারা, শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অথবা শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশ পাবো সেটাই কিন্তু মূলত তাদের সমতল ভগ্নাংশ হবে। আমি এখানে 4 দ্বারা গুণ করে দেখাচ্ছি। তুমি চাইলে 3 দ্বারা গুণ করতে পারো, 5 দ্বারা গুণ করতে পারো, তোমার ইচ্ছে মতো যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবা। তাহলে 4 দ্বারা গুণ করলে কত হবে? 20/28। তাহলে 5/7 সমতল ভগ্নাংশ কত হবে? 5/7 সমতল ভগ্নাংশ হবে 20/28। আশা করি বুঝতে পারছো যে 5/7 সমতল ভগ্নাংশ কত হবে? 20/28। আচ্ছা, এবার আমরা আরেকটা উদাহরণ দেখি যে 32/40 এই ভগ্নাংশটা সমতল ভগ্নাংশ বের করব। এখন তুমি চাইলে কিন্তু এই ভগ্নাংশটাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলেও সমতল ভগ্নাংশে প্রকাশ করতে পারবা, কিন্তু যেহেতু আমরা গুণে একটা নিয়ম দেখাই আসছি তাই আমরা এখানে ভাগের নিয়মটা দেখাবো। তাই
দেখো 32/40-কে 8 দ্বারা ভাগ করা যায়, তাই আমরা যে 8 দ্বারা ভাগ করার ফলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হলো, খেয়াল করো, 4/5। তাই 4/5 হবে 32/40-এর সমতুল ভগ্নাংশ। আশা করি সমতুল ভগ্নাংশ সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো যে কোনো ভগ্নাংশ কি তুমি কি করতে পারবে? ইচ্ছে মতো যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলেও পারবা, আবার ভাগ করলে পারবা। পরীক্ষায় এখান থেকে তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে, সেক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সংখ্যাটা কিসের মাধ্যমে দেয়া আছে, গুণ করে দেয়া আছে না ভাগ করে দেয়া আছে, এটা একটু মাথায় রাখবা। তো একই সাথে গুণ এবং ভাগ দুইটা কখনই দেয়া থাকবে না, যে কোনো একটা দেয়া থাকবে, হয়তো গুণ করে দেয়া থাকবে অথবা ভাগ করে দেয়া থাকবে। ঠিক আছে, এবার আমরা দেখব যে দুইটি ভগ্নাংশ সমতুল হওয়ার নিয়ম। দুইটি ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি সমান হয়, তাহলে আমরা তাদেরকে বলতে পারি সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখি যে 5/8 ও 15/24। প্রশ্নে বলছে যে এই দুইটা ভগ্নাংশ সমতুল হবে কিনা নির্ণয় করো। তাহলে আমরা এখানে নির্ণয় করো, তাহলে কি করবো? দেখো, প্রথম ভগ্নাংশের লব কত আছে? 5। দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে বলো তো? 24। তাহলে আমরা প্রথম 5 আর 24 গুণ করে কত পেয়েছি? 120। একইভাবে প্রথম ভগ্নাংশে হরে কত আছে দেখো তো? 8। দ্বিতীয় ভগ্নাংশের লব কত আছে? 15। তাহলে আমরা একইভাবে তাদের লব এবং হরে গুণ করলে কত? 120। তাহলে যেহেতু দুইটা গুণফলই সমান, তাহলে আমরা বলতে পারি যে 5/8 ও 15/24 ভগ্নাংশ দুইটা সমতুল ভগ্নাংশ। সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। তাহলে আশা করি সমতুল ভগ্নাংশ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। এবার আমরা চলে আসি দুইটি ভগ্নাংশের তুলনা করা, অর্থাৎ একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশের কি বড় হবে না ছোট হবে, এটা আমরা তুলনা করে বুঝতে পারবো। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে 5 এবং 9 দুইটা পূর্ণ সংখ্যা, এই দুইটা পূর্ণ সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়? সবাই কিন্তু বলতে পারবা যে 5 অবশ্যই 9 থেকে ছোট, তাই না? তার মানে 9 বড় আর 5 হলো ছোট, পূর্ণ সংখ্যা। কিন্তু যদি ভগ্নাংশ দিয়ে তোমাকে বলে দেয় যে এখান থেকে বলে তো দেখি যে কোন ভগ্নাংশগুলো ছোট বা কোন ভগ্নাংশগুলো বড়, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে এখানে খেয়াল করে দেখো, দুইটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড় বা কোন ভগ্নাংশটি ছোট, তাদের মধ্যে তুলনা করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট। তাহলে সেটা কিভাবে হবে? এখানে আমরা 3টা পদ্ধতি ব্যবহার করে শিখবো ইনশাল্লাহ। দেখো, 1 নম্বর হলো 2 বা ততোধিক অর্থাৎ 2 এর অধিক ভগ্নাংশের যদি হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড় হয়। আমি আবারও বলছি, 2 বা 2 এর অধিক ভগ্নাংশের যদি হর একই হয় এবং তাদের মধ্যে যে ভগ্নাংশটার লব বড় হবে সেই ভগ্নাংশটা বড় হবে। চলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। 7/8 এবং 5/8। দেখো এখানে দুইটা ভগ্নাংশে কিন্তু হর কিন্তু সমান, কত? 8। তাহলে প্রথম ভগ্নাংশের লব কত আছে? 7। দ্বিতীয় ভগ্নাংশের লব কত আছে? 5। তাহলে এখানে অবশ্যই 7 5-এর চাইতে বড়। তাহলে বুঝতে হবে 7/8 এই ভগ্নাংশটা কি হবে? বড় হবে। 7/8 এটা অবশ্যই 5/8-এর চাইতে বড় হবে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি যে 17/10 এবং 11/10। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ঠিক একইভাবে দুইটা ভগ্নাংশ কিন্তু হর সমান, কিন্তু লব দেখো তো 17/10 আর 11/7। এখানে খেয়াল করে দেখো তো কোন ভগ্নাংশটা বড় বলো তো? অবশ্যই 17 11 থেকে বড়। তাহলে 17/10 হবে কি বড় ভগ্নাংশ, কার কাছ থেকে? 11/10 থেকে। আশা করি তোমরা দুইটি ভগ্নাংশের তুলনা করার মাধ্যমে বুঝতে পারছো যে কোনটা বড় হবে কোন ভগ্নাংশ ছোট হবে। এবার চলো আমরা দেখি যদি লব যদি একই হয় তাহলে কি ঘটনা ঘটে। দেখো দুইটি ভগ্নাংশে দেখো এখানে লব কিন্তু একই দেয়া আছে, 5/7 5/8। তাহলে 2 বা 2 এর অধিক ভগ্নাংশে যদি লব একই হলে যে ভগ্নাংশে হর ছোট সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে এখানে দেখো 5/7 5/8। তাহলে এই দুইটা ভগ্নাংশের মধ্যে লব কিন্তু সমান, বাট হর খেয়াল করে দেখো, প্রথম ভগ্নাংশ হর হলো 7, দ্বিতীয় ভগ্নাংশ হলো কত? 8। তাহলে এইখানে অবশ্যই 7 8-এর চাইতে ছোট। তা আমরা শিখেছি যেটার হর ছোট হবে সেই ভগ্নাংশটা বড় হবে। তার মানে কত হবে এখানে বলো তো? 5/7 5/8 থেকে কি হবে? বড় হবে।
আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি। খেয়াল করে দেখো 17/10, 17/18। এইখানে খেয়াল করে দেখো তো কোন ভগ্নাংশটা বড় হবে। আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারছো, যেহেতু 10 18 থেকে ছোট, তাহলে অবশ্যই কি হবে 17/10, 17/18 থেকে কি হবে বড় হবে। আশা করি তোমরা দ্বিতীয় পদ্ধতিটাও বুঝতে পেরেছো। এবার চলো আমরা 3 নম্বর পদ্ধতিটা দেখি। 3 নম্বর পদ্ধতিটা হলো, যদি 2 বা 2 এর অধিক ভগ্নাংশের যদি লব এবং হর যদি ভিন্ন ভিন্ন হয়, ধরেন লবও ভিন্ন দেয়া আছে, হরও ভিন্ন দেয়া আছে, তাহলে কিভাবে আমরা কোনটা বড় ছোট নির্ণয় করব। এটা খুব সুন্দর একটা পদ্ধতি। এটা বের করার বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে একটা সহজ পদ্ধতি এবং শর্টকাট পদ্ধতি আমি নিয়ে আলোচনা করব। কেননা বিভিন্ন চাকরি পরীক্ষাতে, বিসিএস পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে এই শর্টকাট পদ্ধতিটা অ্যাপ্লাই করলে খুব সহজে অল্প সময়ের মধ্যেই বড় ছোট ভগ্নাংশ বের করা যায়। এই টপিকস থেকে কিন্তু একটা এমসিকিউ বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে, সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে খেয়াল করতে হবে। এবং সেটা তোমাদের এমসিকিউ তো ক্লাস 6, 7, 8, 9, 10 এমসিকিউতে কিন্তু অনেক সময় এই পদ্ধতিতে অর্থাৎ বড় ছোট ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। দেখো এখানে প্রথম ভগ্নাংশে একইভাবে আমাদের প্রথম যেটা কাজ হবে, দেখো খেয়াল করে দেখো, তাহলে প্রথম কাজ হবে যে দুইটি ভগ্নাংশের মধ্যে সমতুলের নিয়ম ব্যবহার করে যে ভগ্নাংশটার লবের গুণফল বড় সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে আমরা সমতুল ভগ্নাংশ নিয়ম শিখে আসছিলাম যে দুইটি ভগ্নাংশের মধ্যে আমরা তাহলে কী করব, সমতুল হওয়ার নিয়মটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে খেয়াল করে দেখো, তাহলে সমতুলের নিয়ম কী ছিল, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করলাম, তাহলে 5 × 9 তাহলে কত হলো 45। একইভাবে খেয়াল করে দেখো 10 × 4 কত হলো 40। এখন বলো তো কোন গুণফলটা বড় হয়েছে, অবশ্যই 45 বড় হয়েছে। তাহলে 45 বড় হয়েছে কোন লবের গুণফলের কারণে, প্রথম ভগ্নাংশের লবের গুণফল কিন্তু বড় হয়েছে, তাই না ব্যাপারটা। আমি এই ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করছি যে প্রথম ভগ্নাংশের লব ছিল 5, তাহলে তার মানে এই গুণফলটা বড় হয়েছে। দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল 10 অর্থাৎ 40 থেকে বড় হয়েছে, তার মানে 5/4 10/9 থেকে বড়। তার মানে কি বুঝতে পারলাম এখানে যে 5/4 10/9 থেকে কি হবে বড় হবে। আচ্ছা, এবার দ্বিতীয়টা দেখি আমরা। এবার দ্বিতীয় পদ্ধতি আমরা দেখতে পেলাম যে খেয়াল করে দেখো 10/9 এবং 3/7 এই দুইটা ভগ্নাংশ, তাহলে 7 × 10 কত হবে 70, আর 3 × 9 কত হবে 3 × 9 27। তার এখানে কোন গুণফলটা বড়, অবশ্যই 70। তার মানে দ্বিতীয় ভগ্নাংশটা তৃতীয় ভগ্নাংশ থেকে বড়। তাই দুইটা ভগ্নাংশের মধ্যে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ থেকে বড়, আর দ্বিতীয় ভগ্নাংশটা তৃতীয় ভগ্নাংশ থেকে বড়। তাহলে অবশ্যই প্রথম আর তৃতীয় ভগ্নাংশটা কোনটা বড় সেটা বের না করলেও কিন্তু চলবে। তারপর আমরা বের করে দেখাচ্ছি। দেখো প্রথম ভগ্নাংশ লব হলো 5, তৃতীয় ভগ্নাংশের হর হলো 7, গুণ করলে কত হবে 35। প্রথম ভগ্নাংশের হর 4, তৃতীয় ভগ্নাংশের লব হলো 3, গুণ করলে কত হবে 3 × 4 = 12, অবশ্যই 35 12 থেকে বড়। তার মানে প্রথম ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ থেকেও বড়। তাহলে আমরা এখানে কি পেলাম বলো তো, আমরা পেয়েছি 5/4 10/9 থেকে বড়, আমরা আরও পেয়েছি 10/9 3/4 থেকে বড়, এবং আমরা আরও পেয়েছি যে 5/4 3/7 থেকে বড়। তাহলে এখন যদি আমি এটা একসাথে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো বলো তো, আমরা এখানে লিখতে পারবো হলো যে 5/4 10/9 থেকে বড়, 3/7 থেকেও বড়। আশা করি এই পদ্ধতিটা বুঝতে পেরেছো। যারা পদ্ধতিটা বুঝতে পারেনি তারা পজ করে আরেকবার প্রথম থেকে দেখো, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তোমার এই ক্লাসটা তুমি অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও, তারাও যেন ক্লাসটা দেখে উপকৃত হয় এবং তাদেরও যেন এই কনফিউশনগুলো একদম চিরদিনের জন্য দূর হয়ে যায়।